হঠাৎ করে গর্ত থেকে মাথা বের করেছে জাতীয় পার্টি। সম্প্রতি বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন পার করছে। পার্শ্ববর্তী দেশের লাগাতার বাংলাদেশ নিয়ে কুৎসা রটানো, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং বাংলাদেশ যে ব্যক্তিটিকে গত 15.5 বছরের দুঃশাসনের কারণে অতিষ্ঠ হয়ে গণহত্যার দায়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, সে ব্যক্তিটিকেও আশ্রয় দিয়ে একের পর এক গুলি চালছে ভারত। সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দলমত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তার ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটি দল রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা ভুলে জাতীয় ঐক্যের জন্য সম্মত হয়েছেন এবং জাতীয় ঐক্যের মধ্যে নিজেদেরকে নিয়ে এসেছেন। ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টি আবার মাথা বের করে বিভিন্ন রকম কথা এবং বিভিন্ন রকম প্রস্তাবনা তারা জাতির সামনে রাখছেন। জাতির সামনে বললে ভুল হবে, মিডিয়ার সামনে রাখছেন। সম্প্রতি জাতীয় পার্টির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেই কনফারেন্সে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের অনেকগুলো কথাই বলেছেন। তার সবগুলো কথা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তাও নেই, তবে যেই কথাগুলো নিয়ে কথা না বললেই নয় সেগুলো হচ্ছে, এই ভণ্ড লোকটি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এক। দ্বিতীয়ত উনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য তৈরি করেছে বলে ওনারা আশঙ্কা করছেন। আমরা যারা এই জি.এম. কাদেরকে চিনি, আমরা সকলেই ভালোভাবে জানি এই লোকটি কতটা নির্লজ্জ এবং রাজনৈতিকভাবে তার দল এবং সে কতটা দেউলিয়া এবং আওয়ামী লীগের কি পরিমাণ দালালি সে করেছে। আর ভারতের কথা সেটা তো আমরা একটু দূরেই রাখবো, কারণ আমাদের অনেকেরই মনে আছে যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জি.এম. কাদের সহ জাতীয় পার্টির কিছু প্রতিনিধি দল ভারতে গিয়েছিলেন। সেখান থেকে সফর শেষে বাংলাদেশে এসে এই জি.এম. কাদের সে সাংবাদিকদের কাছে বলেছিল যে ভারতে গিয়ে ভারত সরকারের সাথে তাদের কি কথা হয়েছে সেটা সে মিডিয়ার সামনে বলতে পারবে না। কত বড় নির্লজ্জ এবং কতটা নতজানু নীতি অবলম্বনকারী একজন ব্যক্তি সে, যে বাংলাদেশের তৎকালীন রানিং বিরোধী দলীয় প্রধান নেতা হওয়ার পরেও ভারত সফর করে সেখান থেকে ফিরে এসে ভারতের সাথে কি কথা হলো সেটা সে মিডিয়ার সামনে বলতে পারবে না। এ হচ্ছে তার সাহস, এ হচ্ছে তার নীতি। এই লোকটি হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল, কোনো একটা ঘটনা নিয়ে সে কিংবা তার দল কোনো বিবৃতি দিল না, কোনো রকম কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া দেখালো না। হঠাৎ করে এখন এসে যখন সবকিছু একটা শিথিলতার দিকে যাচ্ছে, একটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, হঠাৎ করে এই সময়টাই তারা এসে মাথা বের করে সাপের মতো বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে তারা আশঙ্কা করছেন। বেওকুফ যে কত প্রকার হতে পারে এদেরকে না দেখলে বাংলাদেশের মানুষ আসলে বুঝতো না। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে জাতীয় পার্টি কেন সাপের মতো মাথা বের করে এ ধরনের বাকওয়াজ গুলো করছে? এর উত্তর খোঁজার আগে আমরা একটু এরশাদের আমলে যেতে চাই। সেই সময়টায় এরশাদ প্রায় 9 বছর কিংবা 10 বছর অত্যন্ত অবৈধভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কক্ষিগত করে রেখেছিলেন। একের পর এক উদ্ভট কর্মকাণ্ড করে বাংলাদেশটাকে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে অস্থির করে রেখেছিল সেই সময়ের প্রেসিডেন্ট মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ। সেই সময়টায় যখন বাংলাদেশের মানুষ এরশাদের শাসনে অতিষ্ঠ হয়ে চরম অগণতান্ত্রিক একটা পরিস্থিতিতে নিরুপায় হয়ে আন্দোলন শুরু করলো এবং এরশাদের পাতানো নির্বাচনগুলোকে বয়কট করা শুরু করলো, ঠিক সেই সময় এরশাদের ডাকে সাড়া দিয়ে একতরফা নির্বাচনে গিয়েছিল বর্তমানে পতিত পরাজিত শক্তি আওয়ামী লীগ। সেই সময় সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া এরশাদের মাধ্যমে নীল নকশা এঁকেছিল। তখন ইন্ডিয়ার পদলেহনকারী, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, স্বৈরাচারী টিম এ ছিল জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বাধীন, আর তখন সেই সময় টিম বি হিসেবে কাজ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন। তখন থেকেই এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে সম্প্রীতি এবং ভিতরে ভিতরে পরকীয়ার খেলা চলছিল। যখনই এই শক্তিটা পরাজিত হয়েছে তখনই এই দুইজনের যে কোনো একজন এ টিম অন্যজন বি টিম হিসেবে কাজ করেছে এবং যখন তারা ক্ষমতার মসনদে গিয়েছে তখনও এরা একজন এ টিম অপরজনে বি টিম হিসেবে কাজ করেছে। সুতরাং বলাই যেতে পারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে ভারতের পারপাস সাফ করার জন্য দুইজনেই দুইজনের পরিপূরক এবং উভয়ই ভারতের দালাল
এবং ভারতের মদতপুষ্ট রাজনীতি বাংলাদেশে করতে চায়। ভারত ছাড়া বাংলাদেশে এই দুইটা দলের রাজনৈতিক কোনো ভিত্তি নেই। একেবারে জনবিচ্ছিন্ন এবং জনগণের ম্যান্ডেটহীন দুইটি রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন চরম দুর্দশায় পড়ে গেছে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ যখন অন্ধকার হয়ে গেছে, ঠিক তখনই একই সাথে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থকে খাত থেকে টেনে তোলার জন্য নতুনভাবে আবির্ভাব হয়েছে জাতীয় পার্টির। জাতীয় পার্টিকে যেহেতু এখন দেশ থেকে মানুষ বিতাড়িত করেনি পাছায় লাথি মেরে, যেহেতু এখনো তাদেরকে বাংলাদেশের মানুষ দেশে থাকতে দিয়েছে, তাই তাদেরকে সামনে এনে নতুন নতুন ষড়যন্ত্র পরিচালনা করছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। খুব সম্ভবত কিছুদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তখন যেন যে কোনো মূল্যে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে যেন নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়, সেজন্যই মূলত জাতীয় পার্টি এই মুহূর্তে গর্ত থেকে মাথা বের করে এই ধরনের উদ্ভট এবং পাগলের প্রলাপের ন্যায় বকওয়াসগুলো করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের প্রতি এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো দায়বদ্ধতা নেই এবং তারা বাংলাদেশের স্বার্থকে কোনোদিনও বিবেচনায় আনেনি এবং আগামীতেও কোনো সময় বিবেচনায় আনবে না। তারা শুধু ক্ষমতার হালুয়া রুটির ভাগবাটোয়ারা এবং ভারতকে কিভাবে সেজদা করতে পারে সেই চিন্তা নিয়েই তারা বাংলাদেশে রাজনীতি করে এবং তাদের নীতি আদর্শ সেটি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো করে এই ভারতের দুই অবৈধ সন্তান জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কতটুকু তারা বাংলাদেশে সুবিধা করতে পারবে? এর উত্তর হচ্ছে, এদের এ ধরনের নিকৃষ্ট এবং চরম অগণতান্ত্রিক জনবিচ্ছিন্নহীন কর্মকাণ্ডে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা কোনো জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এগুলো নিয়ে চিন্তা করারও কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এরা এদের মতো একটা জায়গায় থেকে বকবাস করে যাক, এ ধরনের পাগলের প্রলাপের ন্যায় চেঁচামেচি করে যাক, তাদের এনার্জি গুলো খরচ করুক। এগুলো যদি তারা না করতে পারে তাহলে তারা ক্রমশ ডিপ্রেশনে ভুগে একের পর এক ভিন্ন জগতের দিকে হাঁটা শুরু করবে। মানুষ হিসেবে অন্ততপক্ষে আমরা এগুলো চাই না, তাই তারা তাদের মতো এগুলো করতে থাক। কিন্তু এগুলো করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি তারা করতে পারবে না, তাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে পারবে না এবং ভারতের কোনো স্বার্থ আর বাংলাদেশে কোনোভাবেই উদ্ধার হবে না বলে আমরা বিশ্বাস করি।